প্রণাম। গতকাল ইংরেজি নতুন বছরের 1 জানুয়ারি গেছে। আমরা 1 জানুয়ারি বলে থাকি। 2024 এবং বিভিন্ন জায়গায় আমরা আদান প্রদান করি যে নববর্ষ 2024 বা হ্যাপি নিউ ইয়ার 2024 এইরকম। তো এই ক্ষেত্রে একটি খুব সুন্দর বিষয় বিবেচনা করে দেখুন আপনারা। ম্যাকলে যখন ভারতবর্ষে এই শিক্ষা ব্যবস্থার প্রবর্তন করেন, যে শিক্ষা ব্যবস্থা নম্বর ভিত্তিক বা মার্কস ওরিয়েন্টেড, তার মূল উদ্দেশ্য ছিল কেরানি তৈরি করা, অর্থাৎ করণিক। তারা উপরে থেকে যেমন যেমন বলবেন আমরা সেই মতো চলে তাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য সিদ্ধ হওয়ার পথে আমরা যেন সহায়ক হতে পারি। কখনোই তাদের কোনো ব্যবস্থার বিষয়ে আমরা যেন প্রশ্ন না করি, বা প্রশ্ন করার মানসিকতাটুকুও যেন আমাদের ভিতরে তৈরি না হয়। তার সাপেক্ষে তারা দেখলেন যে ভারতবর্ষের মূল যে স্বাধীন চেতনা, তার মূলে আছে বিশুদ্ধ আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান, এবং সেটি মূলত গুরুকুলকে কেন্দ্র করে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে। মূলে আত্মবিদ্যা, এবং আত্মবিদ্যার সঙ্গে সঙ্গে রসায়ন শাস্ত্র, চিকিৎসা শাস্ত্র, চিকিৎসা শাস্ত্রের মধ্যে ঔষধ যত রকম হতে পারে গাছগাছালির, এবং তার সঙ্গে সঙ্গে শল্য চিকিৎসা, যেটিকে আমরা সাধারণভাবে অপারেশন বলে থাকি। এই বিষয়ে উল্লেখযোগ্য সুশ্রুত সংহিতা এবং চরক সংহিতা। মেডিসিন অর্থাৎ ওষুধের উপরে, আর অপারেশন অর্থাৎ শল্য চিকিৎসা। সুশ্রুত সংহিতা এবং চরক সংহিতা মূল প্রামাণিক গ্রন্থ। ধাতু শাস্ত্র, তার উপরে গ্রন্থ প্রামাণিকভাবে উপলব্ধ হয়। রসায়ন, নক্ষত্র বিজ্ঞান বা খগোল শাস্ত্র, যেটাকে আমরা বর্তমান ভাষায় অ্যাস্ট্রোনমি বলে থাকি। বৈদিক গণিত, বৈদিক ম্যাথমেটিক্স, উদ্ভিদবিদ্যা, ইত্যাদি বিভিন্ন বিষয়, কম বেশি 18টা বিষয় অধ্যয়ন করার সুযোগ ছিল গুরুকুলে। কিন্তু সমস্ত কিছুর মূলে থাকত আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান। তার কারণ আত্ম উপলব্ধির মাধ্যমে, আত্মজ্ঞানের পথে চলে আত্ম উপলব্ধির মাধ্যমে যখন বিদ্যার্থী সেই ব্রহ্মজ্ঞান বা আত্মজ্ঞানে তার বুদ্ধিটি প্রতিষ্ঠিত হতো, সেই জায়গায় তার নির্দ্বন্দ্ব ভূমিটি লাভ হতো। নির্দ্বন্দ্ব ভূমির বিশেষ লক্ষণ কি? যে আমার প্রতিদ্বন্দ্বী কেউ নেই। প্রতিদ্বন্দ্বী বা প্রতিদ্বন্দ্বের ভাব নিয়েই ভেতরে দ্বন্দ্ব তৈরি হয়, আর যেটা নিরন্তর ভেতরকে কুড়ে কুড়ে খায়।
আত্মজ্ঞানের ফলে যখন বুদ্ধি নির্দ্বন্দ্ব স্থিতিতে প্রতিষ্ঠিত হতো, তখন প্রতিদ্বন্দ্বীর যে ভাব সেইটি আর থাকতো না। প্রশ্ন আসতে পারে, যদি প্রতিযোগিতাই না থাকে তাহলে এগোনোর ইচ্ছে কিভাবে থাকবে? মজার বিষয় এইটি, ব্রহ্মজ্ঞানটি লাভ হলে তখন অন্তরে নির্দ্বন্দ্ব স্থিতিটি লাভ হয়, আর স্বাভাবিকভাবে বুদ্ধির মধ্যে বিকাশের ঢল নামে, অর্থাৎ অনন্তের দিকে বিকশিত হওয়ার বিভিন্ন ধারা ধরে স্বাভাবিকভাবে গতি প্রবাহিত হতে থাকে। এই গতি প্রবাহিত হওয়ার জন্য কোনো প্রতিযোগী বা প্রতিদ্বন্দ্বীর কোনো প্রয়োজনীয়তা হয় না, যদি যথার্থ আত্মস্থিতিটি, আত্ম উপলব্ধিটি নেমে আসে। উল্টো দিক থেকে এই যে মার্কস ওরিয়েন্টেড এডুকেশন সিস্টেম, মানে নম্বর ভিত্তিক শিক্ষায় যেটা ম্যাকলে দ্বারা প্রবর্তিত, সেখানে এগিয়ে যাওয়ার জন্য একজন প্রতিযোগীর প্রয়োজনীয়তা আছে, না হলে এগিয়ে যাওয়ার প্রবৃত্তি বা প্রবণতা সেভাবে জোর পায় না বা প্রবল হয় না। সেটা এগিয়ে যেতে যেমন সাহায্য করে, তেমন অন্তর্দ্বন্দ্বটিকেও জিইয়ে রাখে, যেটি ভেতরে কখনোই বিশ্রামকে স্থায়ীভাবে নাবতে দেয় না। তো বৈদিক শিক্ষায় এইটি ছিল যে অন্তরে বিশ্রামটি থাকবে, কিন্তু বিকাশের স্বাভাবিক ধারা অনুযায়ী বিভিন্নভাবে ছড়িয়ে পড়বে মনটি বা বুদ্ধিটি, অথবা মন এবং বুদ্ধিটি। স্বাভাবিক নিয়মে বহু আবিষ্কার হতে থাকবে বিভিন্ন ক্ষেত্রে, অথচ তার জন্য কোনো প্রতিযোগিতার প্রয়োজনীয়তা পড়বে না। এইটি হলো বৈশিষ্ট্য শুদ্ধ আত্মতত্ত্বে প্রতিষ্ঠিত হওয়ার পরে। এবার ম্যাকলে দ্বারা প্রবর্তিত যে শিক্ষা ব্যবস্থা, তাতে কি করা হলো? গুরুকুল ব্যবস্থাটি উঠিয়ে দেওয়া হলো, বহু গ্রন্থকে পুড়িয়ে দেওয়া হলো, বহু আচার্যকে আগুনে জীবিত অবস্থায় দাহ করা হলো, যেন তাদের কেন্দ্র করে মুখ্য বা গৌণভাবে কখনোই মানুষ যেন সেই ব্রহ্মবিজ্ঞানের সন্ধান না পান। ব্রহ্মবিজ্ঞানের সন্ধান পেলে কি হবে? ব্রহ্মবিজ্ঞানের সন্ধান পেলে বুদ্ধিটি যথার্থ স্বাধীন স্থিতিতে প্রতিষ্ঠিত হবে। স্বাধীন স্থিতিতে প্রতিষ্ঠিত হলে কি হবে? তার উপরে তার ইচ্ছার বিরুদ্ধে কখনোই প্রভাব ফেলা যাবে না, কখনোই তাকে পরাধীন করে রাখা যাবে না তার ইচ্ছার বিরুদ্ধে। তার কারণ সর্বদাই বুদ্ধিটি সংস্কার মুক্ত। সংস্কার মুক্ত জায়গা থেকে যে কোনো রকম গতি হতে পারে বুদ্ধির, যে কোনো দিকে। এইটির সামান্য আঁচ পেয়ে তারা এই মূল যে আত্মবিজ্ঞান, সেই ধারাটি যেন প্রতিহত হয়, রুদ্ধ হয়। তার মূল কেন্দ্র গুরুকুল শিক্ষা ব্যবস্থাটিকে সুপরিকল্পিতভাবে নষ্ট করে দেওয়া হলো। ফলস্বরূপ প্রতিষ্ঠিত হলো নম্বর ভিত্তিক শিক্ষা, অর্থাৎ জীবনে তোমার মৌলিক পরিবর্তন হোক বা না হোক, তুমি কাগজে কলমে কিছু নম্বর এনে দাও, তাহলে তোমাকে প্রামাণিক বা তার প্রমাণস্বরূপ কিছু প্রশংসাপত্র, শংসাপত্র বা প্রমাণপত্র দেওয়া হবে যে তুমি এই নম্বর পেয়েছো, কাজেই যোগ্য। তোমার মনের মধ্যে যত কালিমাই থাকুক, তোমার অন্তরে যত দ্বন্দ্বই থাকুক, যত অপরাধ প্রবৃত্তি তোমার অন্তরকে ছারখার করে দিক, তাতে কিচ্ছু যায় আসে না। কেবল তোমার কাছে এই প্রমাণপত্রটি রয়েছে অমুক শিক্ষা কেন্দ্র হতে, যে তুমি এত নম্বর পেয়ে নিজেকে প্রমাণ করেছো। তুমি পরবর্তীকালে অন্য মানুষকে খুন করতে পারো, তুমি বিশ্বের ধ্বংসের জন্য কোনো বীজ বপন করতে পারো, তাতে কিচ্ছু যায় আসে না। পরোক্ষে এই কথাটি বলা থাকে, লিখিতভাবে নয়, পরোক্ষে। এই হলো নম্বর ভিত্তিক শিক্ষার মূল কথা। At any cost you have to
attain the higher level of marks and that's it. এই হলো তাদের বক্তব্য। যে কোনোভাবে তুমি উচ্চ নম্বর পাও এবং তার পরিপ্রেক্ষিতে তোমার স্ট্যাটাস সমাজে প্রতিষ্ঠিত হবে এবং প্রচারিত হবে। তুমি গুপ্তভাবে মানুষের ক্ষতি সাধনের জন্য যা ইচ্ছা করো, সেটি যদি বাইরে প্রমাণিত না হয়, তাহলে তুমি সভ্য ভদ্র হিসেবে পরিচিত হবে এবং তার সপক্ষে তোমার প্রমাণপত্রটিও আছে এক বা একাধিক শিক্ষা কেন্দ্র হতে। কিন্তু গুরুকুল শিক্ষা ব্যবস্থাটি ছিল সম্পূর্ণ ভিন্ন। তোমার যথার্থ জীবনের রূপান্তর হলো কিনা শারীরিক এবং মানসিক স্তরে, তার ফলে তুমি শুদ্ধ আত্মচেতনার সাথে মনকে এক স্তরে নিয়ে গিয়ে সেই তালে তরঙ্গায়িত করতে পারছো কিনা, এইটি দেখা হতো এবং এর প্রভাব তোমার ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে কিভাবে ছড়িয়ে পড়বে, সেইটি ছিল মূল বিষয়। তোমাকে কেন্দ্র করে কত কিছু এই জগৎ পেতে পারে, সেইটি ছিল মূল আশা। সরিয়ে দেওয়া হলো ম্যাকলে শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠার দ্বারা এই দিব্য শিক্ষা প্রণালীকে। ফলে ধীরে ধীরে আমরা গোলাম হয়ে উঠলাম এবং গোলামি এত অভ্যস্ত হয়ে গেল আমরা বুঝতেই পারলাম না যে আমরা গোলাম হয়ে গিয়েছি। এবং এখন যত রকম অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ বিজ্ঞাপন আমরা পাচ্ছি প্রচার মাধ্যমের মধ্যে দিয়ে, তার প্রায় অধিকাংশ সেই পশ্চিমী ম্যাকলে ধারারই কোনো না কোনোভাবে প্রতিনিধি হিসেবে আমাদের বুদ্ধি এবং মনকে প্রভাবিত করে সেইরূপ চালনা করছে যেরূপ তাদের ইচ্ছা। স্বাধীন বুদ্ধিটি নষ্ট হয়ে যাওয়ায় আমরা বুঝতে পারছি না। হাঁটু ছেঁড়া ফুল প্যান্ট হলিউডে কেউ পরলেন, সেটা দেখে বলিউড থেকে এখানকার ছেলেমেয়েরা, এবং এখানে যখন গ্রামে ঘুরে আসছে বিষয়টা, তখন শহরে এই স্টাইল পুরনো হয়ে গেছে, হলিউডে আরও পুরনো হয়ে গেছে, বলিউড এবং হলিউডে আরও পুরনো হয়ে গেছে। আমরা স্বাধীনভাবে চিন্তাভাবনা ভুলে গিয়েছি। একটা উদাহরণ দিলাম, সমস্ত ক্ষেত্রে স্টাইল কি করব না করব সেটা বিষয়ে কোনো আপত্তি নেই, কিন্তু স্টাইলটা যখনই হলিউড দিচ্ছে বলিউডকে কেন্দ্র করে সারা ভারতবর্ষে ছড়াচ্ছে, তখনই আমাকে করতে হবে। আমি কেন না উদ্ভাবন করব নতুন স্টাইল? হতেই পারে। সর্বদাই পশ্চিম থেকে আসা হাওয়াটিকে আমাদের ওয়েলকাম করতে হবে। তাহলে আমাদের এখানকার হাওয়া কোথায় গেল, তার ইতিহাস কি, সেই বিষয়ে দস্তাবেজ অর্থাৎ এভিডেন্ট কি বলে? যথার্থ যারা এডুকেটেড অর্থাৎ শিক্ষিত, তারা তো এই বিষয়ে অনুসন্ধান করবেন। যদি অনুসন্ধান না করতে পারেন, তাহলে তাদের স্বীকার করা উচিত যে তাদের বৌদ্ধিক সেই সামর্থ্য নেই, ভেতরের স্বাধীনতা লাভের সেইরূপ ইচ্ছা নেই। তাহলে মিছিমিছি ইন্টেলেকচুয়াল বুদ্ধিজীবী বলে নিজেদের দাবি করা কি ধৃষ্টতা নয়? এই বিষয়ে গ্লানি হওয়া উচিত। তো যাই হোক, গুরুকুল শিক্ষা ব্যবস্থাটি দূর করে দিয়ে আমাদের মহতি বিনষ্টির পথ সাধন করা হলো। তখন আমরা আমাদের মূলটি হারালাম, আত্মবিদ্যা। ফলে স্বাভাবিকভাবেই যাবতীয় অন্ধকার মনের পরতে পরতে ছেয়ে ফেলল এবং ছেয়ে ফেলে চলেছে ক্রমশ। 1 জানুয়ারি সেলিব্রেট করা বিষয়ে আমাদের কোনো আপত্তি থাকা উচিত নয়। যে দেশের যে সংস্কার, যে সংস্কৃতি, সেই হিসাবে হতেই পারে, আমরা সেটিকে স্বাগত করতেই পারি, আমরা সেটিকে সম্মান জানাতেই পারি। কিন্তু সম্মান জানাতে গিয়ে পরোক্ষে যদি নিজেদের মূল মাটির সুগন্ধ ভুলে যাই, মূল ধারাটি ভুলে যাই,
ভাষার সঙ্গে সংস্কৃতির যে মেলবন্ধন, তার সঙ্গে আধ্যাত্মের যে সুপ্ত এবং ব্যক্ত যোগাযোগ, এইটি ভুলে যাই, এটি আমাদের স্বাভাবিকভাবেই অশান্তি এবং সর্বনাশের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। সমস্ত সংস্কৃতিকে আমরা সম্মান জানাই, অবশ্যই নিজের মূল যে মাতৃ সংস্কৃতি তাতে দাঁড়িয়ে। আর সেই জায়গা থেকেই তো যথার্থ আন্তরিকতা উৎপন্ন হবে। তার আগে পর্যন্ত লোক দেখানো, হুজুগে ভেসে যাওয়া ছাড়া আর কিচ্ছু নয় এগুলো। ভেবে দেখুন, অষ্টাবক্র কোনো কথা বলেছেন যদি বলা হয়, তথাকথিত শিক্ষায় শিক্ষিত ইয়াং জেনারেশন সংশয় প্রকাশ করেন অথবা সেটিকে অবহেলায় সরিয়ে দেন সেই বক্তব্যকে। যখনই বলা হচ্ছে মার্কনি বলেছেন, খাদ্যবিজ্ঞানী মার্কনি কি বলেছেন, we don't know what matter and force really are, but we shall explain them by some of their properties. বস্তু এবং শক্তি কি আমরা জানি না, কিন্তু কিছু লক্ষণ বা বৈশিষ্ট্যকে অবলম্বন করে সেগুলোর ব্যাখ্যা করার চেষ্টা আমরা করব। এই কথাটি বলা মাত্রই মানে ওই ব্যাঙের পোকা গেলার মতো তথাকথিত বুদ্ধিজীবী এবং বুদ্ধিজীবীদের আশ্রয়ে লালিত পালিত সোকল্ড ইয়ং জেনারেশন গপ করে এগুলোকে গিলছে। যখনই বশিষ্ঠদেব, স্বামী বিবেকানন্দ, শ্রী রামকৃষ্ণদেব, ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ, অষ্টাবক্র, বশিষ্ঠদেব, বামদেব, লোকনাথ ব্রহ্মচারী, শঙ্করাচার্য, বুদ্ধদেব, গোরখনাথ, সন্ত কবীর, মীরাবাই, গুরু নানক, নরসি মেহতা, সন্ত জ্ঞানেশ্বর, নিবৃত্তিনাথ, এনাদের নাম নিয়ে যদি কিছু জিনিস তাদের শিক্ষা দেওয়ার সামান্যতম প্রয়াস করা হয়, প্রথমেই একটা নেগেটিভ অ্যাপ্রোচ যে এনারা কাল্পনিক ক্যারেক্টার, যদিও বা তাদের পেছনে ঐতিহাসিক প্রমাণ থাকে, তাহলে সেগুলো ব্যাকডেটেড। প্রশ্ন হলো ব্যাকডেটেড কোন দৃষ্টিকোণ থেকে, কোন প্যারামিটারে দাঁড়িয়ে আমি ব্যাকডেটেড এবং আপডেটেড বিচার করছি? সেই প্যারামিটারটা কি ইউনিভার্সাল, অর্থাৎ সেই মাপকাঠিটা কি সার্বভৌম নাকি চিরন্তন সত্য? একটু খতিয়ে দেখতে গেলে দেখব যে একটু এগোনোর পর কোনো বেস বা আধার নেই। তো এই যে চোখ বুজে পশ্চিমের যে কোনো স্টেটমেন্টসকে গ্রহণ করা আর প্রাচ্যের সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বাস্তব বুদ্ধি এবং তত্ত্ব এই বিষয়ে উদাসীন থাকা বা হেয় বুদ্ধি করা, এই ভাবটি কি আসলে কুসংস্কার গ্রস্ততার পরিচায়ক নয়? বিচার করে দেখুন, এটা কি যথার্থ আধুনিকতা? যথার্থ আধুনিকতা তো এর মধ্যে থেকে সার গ্রহণ করে কিভাবে নিজের জীবনকে পুষ্ট করতে পারবো সামগ্রিকভাবে, সেইটি খুঁজে নেবে। তা না করে কেবল পশ্চিম কিছু বলে দিল, চোখ বন্ধ করে হুজুগে ওই সব শেয়ালের এক রায়ের মতো 10টা শেয়াল চেঁচালো বলে তার দেখা দেখি এখান থেকেও 2টো শেয়াল চেঁচিয়ে তাদের সঙ্গে যোগ দিয়ে, অর্থাৎ সংখ্যা গরিষ্ঠ হয়ে ভয় দূর করার যে পুরনো প্রয়াস, সেটা করেই তৃপ্ত থাকবে, নাকি স্বাধীনভাবে চিন্তা করা শিখবে, স্বাধীনভাবে ভারতীয় সংস্কৃতির মূল আধ্যাত্ম কি বলতে চেয়েছিল সেটি অনুসন্ধান করার চেষ্টা করবে? সেখান থেকে মানব সভ্যতাকে সর্বোত্তম প্রকাশ অর্থাৎ আলো এবং আনন্দের খবর দেওয়া হয়েছিল, সেইটিকে খোঁজার চেষ্টা করবেন, সেটিকে গ্রহণ করার চেষ্টা করবেন। এইটি কি করা উচিত নয়? এইটি করলে কি আধুনিক হওয়াতে কোনো বাধা পড়ে, নাকি পশ্চিমের অন্ধ অনুকরণের আবরণ অপসারিত হয়ে যাওয়ার ভয়ে আমরা এটি করছি না?
একটু বিচার করে দেখুন, অর্থাৎ ভেবে দেখুন, নিরপেক্ষতার জায়গায় দাঁড়িয়ে। অবশ্যই নিজ নিজ স্তর থেকে, নিজের স্তর যদি এই ক্ষেত্রে সাফিসিয়েন্ট অর্থাৎ পর্যাপ্ত না হয়, তাহলে যেখানে শ্রদ্ধা বিশ্বাস আছে সেই জায়গায় জিজ্ঞেস করে দেখুন, সেইভাবে বিশ্লেষণী আলোচনার মাধ্যমে বোঝার চেষ্টা করুন। যারা নিজেদের ক্রিটিক অর্থাৎ সমালোচক বলে মনে করেন, যথার্থ সম আলোচনা শিখুন নতুনভাবে। এতদিন পর্যন্ত যা শিখেছেন তার থেকে আরও আলোকিতভাবে কিভাবে সম্ভব দেখুন। যথার্থ মডার্ন বা আধুনিক মানসিকতার পরিচয় হলো এইটি, প্রতি মুহূর্তে নিজের বুদ্ধিকে উন্মুক্ত থেকে উন্মুক্ততর করার ক্ষেত্রে প্রয়াসশীল হবেন সহজ প্রবৃত্তির প্রেরণায়। সমস্ত সংস্কৃতিকে অন্তর থেকে সম্মান তখনই জানানো সম্ভব হবে যখন নিজের সংস্কৃতিকে বোঝা যাবে এবং সংস্কৃতির প্রাণ আধ্যাত্মের অনুসন্ধান করে সেই পরম উপলব্ধিতে পৌঁছানো যাবে, অন্তত পৌঁছানোর জন্য চেষ্টা করা যেতে পারে। সেই জায়গা থেকে অন্যান্য সংস্কৃতির প্রতি আন্তরিক সম্মানটি ফুটে উঠবে। তার আগে পর্যন্ত সম্মান দেখানো মানে তথাকথিত শ্রদ্ধা বা হুজুক বা বহু শেয়াল যে একদিকে ডাকছে তার দেখা দেখি দুটো শেয়াল ভয়ভীত হয়ে নিজেদের সংখ্যালঘুতা থেকে পালিয়ে গিয়ে তথাকথিত সংখ্যা গরিষ্ঠতায় যোগদান করার মতোই ব্যাপার হয়ে যায়। একটু ভেবে দেখুন বিষয়গুলো। যেমন যেমন মনে হলো বলার চেষ্টা হলো বা শব্দ বেরিয়ে এলো, আশা করি যথার্থ সত্যানুসন্ধিৎসু এর মধ্যে থেকে সত্য খুঁজে নেবেন এবং নিজে মনশ্চেতনার যে জায়গায় দাঁড়িয়ে আছেন সেখান থেকে কি করণীয় সেইটি করার চেষ্টা করবেন। আন্তরিক প্রণাম জানাই।